হ্যালো, ওয়েলকাম আমার সকল সাহসী শ্রোতা বন্ধু। আজকে তোমাদের শোনাবো অর্কদের কলমে লেখা ভূত দিয়ে ভূত ভাগানো। দিনু ঘোষ সেবার বিয়ে করে নতুন বউ নিয়ে গেছে গিরিডিতে। সেখানে তার বাবা মা থাকেন, সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, লোকে লোকারণ্য, কোথাও তিল ধারণের জায়গা নেই। তার উপরে এই গরমের সময় রাত্রিরেই বেশি মুশকিল। এই গরমে এত লোক শোবে কোথায়? আমাদের বাড়িটার কাছেই ঠিক হলো একদল ছেলে মেয়ে এসে শোবে সেখানে। ছেলের দল ছাদে শোবে আর মেয়েরা শোবে নিচের টানা বারান্দায়। প্রথম দিন শুতে শুতেই রাত 12টা বেজে গেল। ঘুমের নামে নাই, খালি গল্পই চলছে। আমি কথা ভুলে শুয়ে আছি। একলা ঘরে বোধহয় একটু তন্দ্রার মতনও এসেছে। হঠাৎ মনে হলো কে যেন ধাক্কা দিচ্ছে আমাকে। ধরপড়িয়ে উঠে বসলাম। দেখি মেজদা সুকুমার। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? সে বললে, নেত্যবাবু আপনাকে ডেকেছেন বিশেষ দরকারে। ভালো বিপদে পড়া গেছে দেখছি। বিশেষ দরকারের আর সময় খুঁজে পেলেন না। অগত্য বললাম, যাও, যাচ্ছি। নেত্যবাবু এমডি পাশ করা ডাক্তার। তিনি আছেন বলেই আমরা এত কোটি প্রাণী নিশ্চিন্তে আছি। কাজেই তার ডাককে উপেক্ষা করতে পারলুম না। গিয়ে দেখি নেত্যবাবুকে ঘিরে ছেলের দল ঘেঁষাঘেঁষি হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলাম, কি হলো? সমস্বরে উত্তর এলো, ভূত। হ্যাঁ, বলে কি? সব খেপে গেল নাকি, না আর কি? একটা কড়া রকম কিছু বলবো ভাবছি। এমন সময় নেত্যবাবু বলে উঠলেন, ওই ছাদের দক্ষিণ কোণটায়। এইমাত্র দেখলাম। তার গলার আওয়াজ টের পেলাম। বেশ ভয় খেয়ে গেছেন। আমাদের বাড়িটা ভুতুড়ে বলে একটু বদনাম আছে। বাড়ির মালি ও চাকররা অনেকেই অনেক কিছু অলৌকিক দেখেছে বলে বলেছেন। কেউ কেউ আবার দেখে অজ্ঞানও হয়ে পড়েছে। তবে আমরা কখনো কিছু দেখিনি। তবু গাটা কেমন ছমছম করে উঠল। কি দেখলেন? বলতে না বলতেই নেত্যবাবু বলে উঠলেন, ওই কোণটায় বসেছিলাম আমি, সুধীর, সুকুমার, অনুপ আর বাপন। না দাঁড়িয়ে থাকা আর চলল না। দেখছি একটু বাতাস হলো। ভালো করে নেত্যবাবুর গা ঘেঁষে বসা গেল। একবার তাকিয়ে দেখলাম ছেলের দল আমাকে ঠেসে বসে আছে, অথচ একটু আগে যেরকম গরম বোধ হচ্ছিল এখন যেন তেমন আর টের পাচ্ছি না। নেত্যবাবু বলে চলেছেন, আমরা ভূত নিয়েই জমিয়ে আলোচনা করছিলাম। সুধীর বলছিল, মামদের চেয়ে সাহেব ভূত আরও ভয়ঙ্কর। রফিক মিয়া যেটা দেখেছিল সেটা ছিল সাহেব ভূত। বসে বসে আমাদের এই সব গল্প হচ্ছে। এমন সময় হঠাৎ অন্ধকারে মনে হলো কে যেন আমার বাঁ দিকে পিছনে দাঁড়িয়ে। সেদিন মুখ ফেরাতেই দেখি কি ধবধবে সাদা মেমদের মতো পোশাক পরা একজন আমার বাঁ কাঁধ ঘেঁষে বসবার উপক্রম করছে। আমি তো ছিটকে গিয়ে পড়লাম সুকুমারের ঘাড়ের ওপর। জিজ্ঞাসা করুন সুকুমার, অনুপ আর বাপনকে। অনুপ ভয়ার্ত গলায় বলে উঠল, ম্যাম ভূত। কেয়ারটেকার বলেছিল ওই সাহেব ভূতটার সঙ্গে একটা ম্যাম ভূতও আছে। কী যে বলবো ভেবে পাচ্ছি না। দেখছি এরা সকলেই একটা কিছু দেখেছে আর বেশ একটু উত্তেজিত হয়ে পড়েছে। তবু বললাম, তা তোমরা এক কাজ করো, বিছানা মাদুর গুটিয়ে ছাদের ওই উত্তর দিকটায় গিয়ে শও। বাকি রাতটা কোনো মতে কাটিয়ে দাও। তারপর কাল যা হোক একটা ব্যবস্থা করা যাবে। আর ওই ভূত টুটের গল্পটা ছাড়ো দেখিনি। মনের ভেতর ভূত ঢুকলে এই অন্ধকার রাত্রে অনেক কিছুই দেখা যায়। আর দেখো, নিচে মেয়েরা রয়েছে, কিছুতেই না জানতে পারে এই সব কাণ্ড। ভারী অনর্থ হবে তাহলে। যাই হোক, সে রাতের মতো আর কিছু ঘটল না। আমি ছাদ থেকে নেমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে সূর্যের আলো দেখে মনে ভারী আনন্দ হলো। আর গত রাত্রের উত্তেজনা সব নেহাত ছেলে মানুষই বলেই মনে হতে লাগলো। হঠাৎ দেখি অনুপ যাচ্ছে।
ভাবলাম ভালোই হলো, আগে ওকে নিয়ে পড়া যাক। ডাকলাম, অনুপ শোন তো। কাছে আসলে পড়, বললাম। এই দেখ অনুপ, কালকের ওই বিষয়টা সম্বন্ধে কাউকে কিছু বলিসনি তো? অনুপ আমাকে বাধা দিয়ে বলে উঠল, ও বিষয়ে আপনি কিছু ভাববেন না, একটা সস্তায়ন করলেই সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিচ্ছি, এই তো সেই কাজেই বেরোচ্ছি, বলেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। বলে কি সস্তায়ন করতে হবে? যুক্তিতে ঠাসা কথাগুলো যেগুলো ভেবে রেখেছিলাম ওদের ওপর ছড়াবো বলে সব কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। তবু ভাবলাম এও এক রকমের ভালো, আমার আর কিছু করবার নেই। সমস্ত দিন কেটে গেল বিয়েবাড়ির হই হুল্লোতে। সন্ধ্যার পর লোক সমাগম শুরু হলো। তাদের বসানো খাওয়ানো প্রভৃতি নিয়ে নিঃশ্বাস ফেলবার সময় রইল না আর। তারপর একে একে নিমন্ত্রিতারা সবাই বিদায় নিলেন। এবার বাড়ির লোকেরা সবাই খেতে বসবে। দুজন যদি এসে বসলো তো 5 জনের দেখা নেই। ডাকাডাকি হাঁকাহাঁকির পর যদিও বা সব এলো, তো সুধীরের পাওয়াই নেই। অনুপ, ও অনুপ বলে ডাকছে সবাই। এমন সময় আমাদের চাকর চূড়ামণি এসে বললে, অনুপবাবু তো ছাদ মে পূজা কে বন্দোবস্ত কর রাহা হ্যায়। যেই না বলা, এই 1 সেকেন্ডে আগে সবার মুখ যে হাসি আর আনন্দের রেখা আঁকা ছিল সব গেল ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে। গেলাম একবার সিঁড়ির দিকটায়, গিয়ে দেখি অনুপ ছাদ থেকে নেমে আসছে। জিজ্ঞাসা করলাম, কি হে, সবাই বসে আছে তোমার জন্য, তুমি আবার ছাদে গিয়ে কি লাগিয়েছ? সব ঠিক হয়ে গেছে, জিনিসপত্র অনেক কষ্টে জোগাড় করেছি বেঙ্গাবাদের কাছাকাছি ঘুটিয়া গ্রামে এক ব্যাটা ফকিরের কাছে। প্রথমে তো ব্যাটা আমার পাত্তাই দেয় না, শেষে কুদরত শাহ ফকিরের নাম নিতে বাবা বলে বের করে দিল। মনে পড়ে গেল অনুপের তন্ত্রমন্ত্রের ঝাড়ফুঁকের দিকে বরাবরই বিশেষ ঝোঁক আছে। কত ফকির সন্ন্যাসীর পেছনে যে ঘুরেছে তার ইয়াত্ত নেই। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা হবে কবে? সে বললে, আজই রাত 12টার পর। বললাম, তা এখন খাবো তো? আমরা সবাই একসঙ্গে বসছি কি না? বললে, খাবো না? বলেন কি, বরং বেশি করেই খাবো, যে খাটুনিটা গেছে সমস্ত দিন। খেতে খেতে নেত্যবাবুকে বিশেষভাবে লক্ষ্য করতে লাগলাম। মনে হলো ভদ্রলোক ভারী মুষড়ে পড়েছেন। খাওয়া দাওয়ার পরে দুটো পান চেয়ে নেবো ভাবছি, হঠাৎ দেখি ছেলের দর চলেছে ছাদের সিঁড়ির দিকে, ওই সঙ্গে নেত্যবাবুও। তারপর দেখি কাপড় ঢাকা একটা থলে নিয়ে চলেছে অনুপ। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই অনুপ, তোমরা যেসব করছো এতে খারাপ ফল কিছু হবে টবে না তো? অনুপ বললে, কিছু মাত্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকলে আমি এ কাজে হাত দিতে পারি বলে আপনি ভাবেন? বললাম, না না, তা নয়, তবে ভালো যে কিছু হবে সে বিষয়ে তুমি কি নিশ্চিত? সে বললে, আমার মুখের কথায় আপনার বিশ্বাস হবে না, জানি, আর তা করতেও বলি না। আপনি এই পশ্চিম দিকে নিম গাছটার দিকে লক্ষ্য রাখবেন, ছাদে যেতে হবে না আপনাকে, এখান থেকে লক্ষ্য রাখুন। একথা বলেই অনুপ সিঁড়ি বেয়ে উঠে গেল। কী যে বললে ভালো করে বুঝতে পারলাম না। ওই নিম গাছটার দিকে নজর রাখতে বললেই বা কেন? কি আছে ওখানে? আর এই অন্ধকার রাত আমি এতখানি দূরে, এখান থেকে কী বা দেখতে পাবো? নানা উদ্ভট চিন্তা এসে মাথাটা গুলিয়ে দেওয়ার জোগাড় করছে। একটা চেয়ার টেনে এনে বসলুম। নিস্তব্ধ রাত, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। খানিক বাদে শুনতে পেলাম ছাদে মন্ত্রপাঠ হচ্ছে। কি বলা হচ্ছে তা কিছুই বোঝা যাচ্ছে না, তবে অনুস্বার আর বিসর্গের প্রচুর ব্যবহার চলছে। তারপর কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ শুনি বেশ চড়া গলায় কথা আরম্ভ হয়েছে। কিন্তু এ কি? এ যে ইংরাজি, আর এসব কি বলছে? বিচ্ছিরি বিচ্ছিরি ইংরাজি, গালাগালের সঙ্গে ঝুড়ি ঝুড়ি হিন্দি আর বাংলার দুর্বাক্য বলে চলেছে, যা লেখা তো দূরের কথা, বলাও যায় না। অনেক পরিশ্রুত করে বাদশাহ দিয়ে তর্জমা করলে কিছুটা এই রকম দাঁড়ায়,
তবে রে শাকচুন্নি বেটি, তুই দেখছি নিত্যন্তই ভালো কথার পেতনি নোস। তুই বুঝলি মেমভূত দেখে ড্যামনিগার বাঙালিও সব ভয় খেয়ে গেছে। ওরে, ওটা যে মেয়ে জাতের মান রক্ষার জন্য, তা তুই বুঝবি কি করে? তোর কপালে যে অকথ্য অপমান লেখা আছে, যা ভাবতেও আমার গা শিউরে উঠছে। জাতের বড়াই করছিস? বলি ওরে লজ্জা খাগি, তোর ওই অমন ভালো সাহেব ভূত থাকতে তুই একটা ভোতা বাঙালির ঘাড়ে চাপতে যাস কেন? তবে এত দেশ থাকতে তুই বেহার মুলুকেই এসেছিস চড়তে। বড় মধু পেয়েছিস এখানে না? এই বেহার মুলুকেই ওষুধ প্রয়োগ করছি তোর ওপর। দাঁড়া, এদেশের ডাকু কয়াল, সে মরে আজ কারিয়া পিরিয়ড হয়েছে, তারই হাতে তোকে দিচ্ছি। দাঁড়া। এ কি নিম গাছটা ওরকম দুলে দুলে উঠছে যে? কই, তার আশেপাশের গাছগুলো তো নড়ছে না, হাওয়া তো এক বিন্দুই নেই। তবে এরকম হচ্ছে কি করে? সঙ্গে সঙ্গে ওপরে চিৎকার হলো, পাকড়ো পাকড়ো! আমার সমস্ত গা দিয়ে যেন বিদ্যুৎ ছুটে বেড়াচ্ছে। তারপরে যা ঘটলো তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। দেখি সাদা আলখাল্লা পরা কি একটা, তার সঙ্গে ঝাপসা সাদা মতন আরও একটা কি নিম গাছটা জুড়ে তাণ্ডব নাচ নেচে যাচ্ছে। তার দাপটে সমস্ত গাছটা যেন ভেঙে পড়বার জোগাড়। সরসর মচমচ আওয়াজে বাড়িতে যে কটা কুকুর ছিল তারা ভীষণ চিৎকার জুড়ে দিল। একটু আগে যে শেয়ালের দল হোক্কা হওয়া ডাকছিল তারা ভীষণ ভয় পেয়ে ফেউ ডাকতে শুরু করে দিল। বাড়ির চাকরগুলো সমস্বরে রাম রাম করতে লাগলো। ভুবন পালোয়ান কান্নার সুরে এ বাবা পরেশনাথ বলেই ষষ্ঠাঙ্গে আছাড় খেলো এবং সঙ্গে সঙ্গেই মূর্ছা গেল। ওপরে তখন হুলস্থুল লেগে গেছে। অনুপ চেঁচাচ্ছে, বেশ হুয়া, ঠিক হুয়া, আব লে যাও, ফির না আনা পায়ে। নিত্যবাবু চেঁচাচ্ছেন, কিন্তু তার গলার স্বর অন্যরকম হয়ে গেছে। বোধ করি দরুন ভয়ে মানুষের স্বর এরকমই হয়। অসম্ভব রকম কাঁপানো ও বিরাট গলায় তিনি চেঁচাচ্ছেন, ভয় নেই, ভয় নেই। তারপর সকলে মিলে লেগে গেল একসঙ্গে চেঁচানোই। কে যে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ শুনি আমার নাম ধরে নিত্যবাবু ডাকছেন, আসুন আসুন, শিগগিরই আসুন। কোনো রকম সিঁড়ি বেয়ে উঠেছি, বুকের ভেতরটা যেন হাতুড়ি পিঠাচ্ছে কেউ। ছাদে উঠে যা দেখলাম তার রীতিমতো দক্ষ জঙ্গ বলা চলে। ছেলের দল কেউ বসে, কেউ কাত হয়ে, সবাই জবথবু মেরে গেছে। নিত্যবাবু পাগলের মতো চেহারা, তার চুলগুলো সব খাড়া হয়ে গেছে। ঘিয়ের প্রদীপ উল্টে তোষকটা তখনও জ্বলছে। দ্রব্য সামগ্রী যা যা ছিল সব চারিদিকে বিক্ষিপ্ত। সুকুমার মাটিতে পড়ে আছে। নিত্যবাবু তার একখানা হাত ধরে টেনে তোলবার চেষ্টা করছে, আর সুধীর একটা ঘটি থেকে জল নিয়ে বারবার জলের ছিটে দিচ্ছে সুকুমারের মুখে। আস্তে আস্তে সুকুমার যেই চোখ মেললে, অমনি নিত্যবাবু তার কানের কাছে বিরাট গলায় মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, ভয় নেই, ভয় নেই। সেই চিৎকারে নির্ভীকেরও ভয় এসে যায়। রাতটা তো কোনো মতে কাটালো। ভোর না হতে হতেই উঠেছি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গত রাতের ভয় বিভীষিকা যেন আকাশে মিলে গেল। ভাবলাম, যা একবার নিম গাছটা দেখে আসি। আস্তে আস্তে গাছতলায় গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখছি কিছুই বুঝবার জন্যেই যে এরই ওপর কাল রাতে এত কাণ্ড হয়ে গেছে। হঠাৎ দেখি অনুপ সেখানে এসে হাজির। বললে, দেখলেন? বললাম, কি? হাত দিয়ে দেখিয়ে বললে, ওই ডালটা। দেখি একটা বেশ মোটা ডাল সদ্য ভাঙা নিচে পড়ে আছে।
অনুপ বললে, যাবার সময় ভেঙে দিয়ে গেছে, চিহ্ন আর কি। তারপর হেসে বললেন, কেমন দেখলেন ভূত দিয়ে ভূত ভাগানো?